আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মিয়ানমার সেনাবাহিনীর মায়াকান্না, বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ। জেনে নিন ইয়েমেনে সৌদি আরবের যুদ্ধবিরতির আসল কারণ। পশ্চিমবঙ্গের নির্বাচনকে যুদ্ধ বললেন কাশ্মীরের কমান্ডার। ইসরায়েল এমন সংকটে আর কখনোই পড়েনি, স্বীকার করলেন ইসরায়েলি প্রেসিডেন্ট। এদিকে ভারতে বাসর রাতে বরকে রড দিয়ে পিটিয়ে টাকা হাতিয়ে নিয়ে পালালো স্ত্রী। ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত সংবাদে জানবেন, মোদির ঢাকা সফরে ভারতের অর্থনৈতিক স্বার্থ কম নয়, ইকোনমিক টাইমসের রিপোর্ট। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। মিয়ানমার সেনাবাহিনীর মায়াকান্না, বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ। মিয়ানমারে বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র জ মিন টুন। তিনি বলেন, নিহতরাও বর্মী নাগরিক, ফলে তিনি তাদের জন্য বেদনা অনুভব করেন। জ মিন টুন বলেন, অভ্যুত্থানের পর উদ্ভূত সহিংসতায় সারা দেশে 164 বিক্ষোভকারী নিহত হয়েছে। একই সময় নিরাপত্তা বাহিনীরও 9 সদস্য নিহত হয়েছেন। এ সময় তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে দেওয়া এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগ করেন। 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর জান্তা বিরোধী বিক্ষোভে রক্তাক্ত দমনপীড়নের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমার সেনাবাহিনী। বেসরকারি হিসাবে বিক্ষোভ কেন্দ্রিক সংঘাতে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় 250 জনের। বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যে চাপ দেওয়া হচ্ছে তার তোয়াক্কা করছে না জান্তা সরকার। উল্টো সেনা সদস্যদের বিদেশি হুমকি মোকাবেলার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছে তারা। জেনে নিন ইয়েমেনে সৌদি আরবের যুদ্ধবিরতির আসল কারণ। সৌদি আরব ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এই খবর দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সৌদি আরব এক শান্তি প্রস্তাব উত্থাপন করেছে, যাতে বলা হয়েছে জাতিসংঘের নজরদারিতে ইয়েমেন জুড়ে যুদ্ধবিরতি পালিত হবে এবং দেশটির বিমান ও সমুদ্র বন্দরগুলো খুলে দেওয়া হবে। প্রস্তাবে সানা বিমানবন্দর খুলে দেওয়ার পাশাপাশি জ্বালানি ও খাদ্য আমদানির জন্য হুদাইদা সমুদ্র বন্দর খুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে ইয়েমেনিরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট 6 বছর আগে 26 মার্চ ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ ও অসম যুদ্ধ শুরু করে। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের হাজার হাজার নিরীহ মানুষ, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সেখানে এখন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, কিন্তু তারপরেও রিয়াদ সরকার এখন পর্যন্ত ইয়েমেনিদেরকে নতজানু করতে পারেনি। এ অবস্থায় সৌদি আরব 6 বছর পর কেন যুদ্ধবিরতি চাইছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের উত্তরে 2টি কারণের কথা উল্লেখ করা যেতে পারে। প্রথমত, সৌদি আরব তাদের সবচেয়ে বড় মিত্র অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে অত্যন্ত চাপের মধ্যে রয়েছে। কারণ পাশ্চাত্যের পক্ষ থেকে শক্ত সমর্থন ছাড়া সৌদি আরবের পক্ষে কোনো যুদ্ধই চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর দ্বিতীয়ত, 6 বছর ধরে যুদ্ধ চালিয়ে সৌদি সরকার এটা বুঝতে পেরেছে যে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হওয়া সহজ কাজ হবে না। তাছাড়া ইয়েমেনিরা এতদিন ধরে হামলা শিকার হলেও এখন তারা সৌদি আরবের রিয়াদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পাল্টা হামলা চালানো শুরু করেছে। ফলে সৌদি আরবের যুদ্ধের ব্যয়ভার অনেক বেড়ে গেছে। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা আমির আবদুল্লাহ হিয়ান ইয়েমেন যুদ্ধে 7ম বছর পদার্পণ উপলক্ষে বলেছেন, ইয়েমেনের যোদ্ধারা 6 বছর ধরে সৌদি মার্কিন আগ্রাসন মোকাবেলা করে এসেছে। তিনি বলেন, তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের দাবি করেছিলেন মাত্র 15 দিনে তারা হুতিদের প্রতিরোধকে নির্মূল করে দেবেন। কিন্তু আজ হুতিরাই বিজয়ী এবং সৌদি ও তার সমর্থকরা হতাশ হয়ে পড়েছে। এই অবস্থায় সৌদি আরব যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তাতে তারা কতটুকু আন্তরিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের উত্তরে বলা যায়, ইয়েমেনিরা পাল্টা হামলা শুরু করায় বর্তমানে সৌদি আরব খুব আতঙ্কের মধ্যে রয়েছে। তাই মুখে যুদ্ধবিরতির কথা বললেও তারা খুব একটা আন্তরিক নয়। কারণ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পরপরই সৌদি জঙ্গি বিমান রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। তাই কেন তারা যুদ্ধবিরতির প্রস্তাব দিল সেটাই প্রশ্ন। বাস্তবতা হচ্ছে, এ ধরনের প্রস্তাব দিয়ে সৌদি সরকার আসলে তাদের উপর যে রাজনৈতিক চাপ রয়েছে সেটা আনসারুল্লাহদের দিকে ঘুরিয়ে দিবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানায়। আমরা চাই সব পক্ষ অবিলম্বে যুদ্ধ বন্ধ করে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি আলোচনা শুরু করুক। পশ্চিমবঙ্গ নির্বাচনকে যুদ্ধ বললেন কাশ্মীরের কমান্ডার।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর কোর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। তিনি এবার কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা সুব্রত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য। মঙ্গলবার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। সুব্রত সাহা বলেন, সেনাবাহিনীর কেউই হারের ভয় পায় না। সবসময় অফিসার ও জওয়ানরা লড়েন জেতার অদম্য বাসনা নিয়ে। আমিও লড়েছি জিতব বলেই। আদতে কথা হলো প্রধানমন্ত্রীর সংকল্পপত্রকে বাস্তবায়িত করা। তার জন্য যা যা করণীয় সেগুলো করার আপ্রাণ চেষ্টা করে যাব। মোদির জন্য যা করণীয় সব করব। এটা তো আরও একটা যুদ্ধই পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য। বুধবার দিল্লি থেকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে এক টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সুব্রত বলেন, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর কোর কমান্ডার থাকার সময় দেখেছি সন্ত্রাসবাদীরা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, আর পশ্চিমবঙ্গে দেখছি একটি সংবিধান স্বীকৃত জাতীয় রাজনৈতিক দল সেটাই করছে। কোনো শিল্প আনতে পারেনি গত 10 বছরে। 2011 সালে গালভরা প্রতিশ্রুতি ও তারপর ঢাকঢোল পিটিয়ে শিল্পপতি ও বণিক সভাগুলিকে নিয়ে বহু সম্মেলন আয়োজনের পরেও কিছুই করতে পারেনি, বরং বেকারত্ব বেড়েছে। গ্রামেও ন্যূনতম রোজগারের বিষয়টি সুনিশ্চিত করতে পারেনি তৃণমূল সরকার। সঙ্গে বেড়েছে দুর্নীতি, ঘুষ, তোলাবাজি। এমন সংকটে ইসরায়েল আর কখনোই পড়েনি, স্বীকারোক্তি ইসরায়েলি প্রেসিডেন্টের। ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন বলেছেন, চলমান রাজনৈতিক অচলাবস্থার মতো আর কোনো সংকটময় সময় পার করেনি ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টে লেখা এক নিবন্ধে এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার 2 বছরের মধ্যে ইসরায়েলে চলা চতুর্থ নির্বাচন অনুষ্ঠানের মধ্যেই এই মন্তব্য করেন প্রেসিডেন্ট রিভলিন। এর আগের 3 নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইসরায়েলের 73 বছরের ইতিহাসে কঠিনতম রাজনৈতিক সংকট হিসেবে এই অবস্থাকে উল্লেখ করেন প্রেসিডেন্ট রিভলিন। সাবেক প্রেসিডেন্ট শাইম হেরজগের সাথে নিজেকে বলেন, এখন তিনি তার নির্ধারিত 7 বছরের মেয়াদ শেষ করতে পারেননি। রাজনৈতিক এই সংকট কাটাতে তিনি সকল ইসরায়েলি নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমার কোন কাজ করা প্রয়োজন বলে আপনারা মনে করেন? ইসরায়েল রাষ্ট্রের জন্য উত্তর ও যথার্থ চিন্তা কি হবে তা আমাকে জানানোর জন্য আপনাদের অবশ্যই ভোটের অধিকার প্রয়োগ করা উচিত। হতাশার কোনো স্থান নেই এবং আমরা কখনোই গণতান্ত্রিক এক দেশের নাগরিক হিসেবে মহামূল্যবান মৌলিক অধিকার ছেড়ে দেব না। আমি আপনাদের কাছে আহ্বান করছি, মিনতি করছি, আপনার আওয়াজ শোনার সুযোগের এমন অধিকার প্রত্যাখ্যান না করার জন্য। ভারতে বাসর রাতেই বরকে রড দিয়ে পিটিয়ে টাকা হাতিয়ে পালালো স্ত্রী। 2015 সালে মুক্তি পাওয়া বলিউডের সোনম কাপুরের অভিনীত ডলি কি ডলি সিনেমার কথা মনে আছে, যেখানে কনে সোনম কাপুর নিজের বিয়ের সমস্ত গয়না টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিলেন। ওই গল্পেরই দেখা মিলল রিয়াল লাইফে, যেখানে বিয়ের পরদিনই মূল্যবান সামগ্রী টাকা পয়সা নিয়ে পালিয়ে গেলেন কনে। শুধু তাই নয়, আগের রাতে রড দিয়ে বরকে বেধড়ক মারধর করেন তিনি। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের বিজনৌরে। ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি বিজনৌরের বাসিন্দা ভুক্তভোগী যুবকের সাথে ওই নারীর পরিচয় করান এক ঘটক। যুবককে বলা হয়েছিল মেয়েটি হরিদ্বারের বাসিন্দা। এরপরে দুইজনে একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন। সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে গ্রামে ফেরেন ওই যুবক। এরপর গ্রামের বাসিন্দারাই ধুমধাম করে দুজনের বিয়ে দেন। কিন্তু আসল ঘটনা ঘটে বিয়ের দিন রাতে। হঠাৎ করে যুবকের উপর চড়াও হন তার স্ত্রী। লোহার রড দিয়ে বেধড়ক মারতে থাকেন। এখানেই শেষ নয়, ঘরে রাখা 20,000 টাকা এবং 2 লাখ রুপির গহনা নিয়ে পালিয়ে যান। পরের দিন সকালে খবরটি জানতে পেরে অনেকেই অবাক হয়ে যান। এ ব্যাপারে ওই যুবক জানান, রাতে হঠাৎ করে স্ত্রী তাকে মারতে থাকেন, কারণও বুঝতে পারেননি। এরপরে টাকা পয়সা ও গহনা নিয়ে চম্পট দেন ওই নারী। ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। প্রাথমিক সন্দেহ অনুমান ওই যুবকের কাছ থেকে টাকা হাতাতেই এই সিদ্ধান্ত। পুরো ঘটনাটাই আসলে চক্রান্ত। আপাতত ওই নারী ও ঘটকের খোঁজে তদন্ত শুরু হয়েছে। এর আগেও শাহজাহানপুরেও একই রকম ঘটনা ঘটেছিল। সেখানে বিয়ের মাত্র 5 ঘন্টা পরেই টাকা পয়সা ও গহনা নিয়ে পালিয়ে যান কনে। বিজনৌরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এমনটা জানিয়েছেন। তিনি বলছেন, আঞ্চলিক শক্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের উপর ভিত্তি করে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে উঠেছে। মঙ্গলবার এই চিঠি লিখেছেন বাইডেন। এই খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। বাইডেন আরও বলেছেন, আফগানিস্তানের শান্তি, করোনা মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তন সহ অভিন্ন চ্যালেঞ্জ একসঙ্গে অব্যাহতভাবে মোকাবেলা করবে দুই দেশ। পাকিস্তান দিবস উপলক্ষে চিঠিতে প্রেসিডেন্ট আলভিকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তান দিবস পালিত হচ্ছে। এই দিনটি পালন করা হয় 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব গ্রহণ হিসাবে। এই প্রস্তাবের অধীনে দক্ষিণ এশিয়ায় মুসলিমদের জন্য একটি আলাদা আবাসভূমির কথা বলা হয়েছিল। এদিনে সব সরকারি ভবনের শীর্ষে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। করোনার কারণে এদিনের অনুষ্ঠান পালিত হচ্ছে সীমিত পরিসরে। মোদির ঢাকা সফরে ভারতের অর্থনৈতিক স্বার্থ কম নয়, ইকোনমিক টাইমসের রিপোর্ট।
করোনা ভাইরাস মহামারীর শুরুর পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে বাংলাদেশে। বাঙালির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2 দিনের সফরে আগামী 26শে মার্চ ঢাকায় আসছেন তিনি। মোদীর এই সফরে ভারতীয়দের রাজনৈতিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে ঢের, কিন্তু এর সঙ্গে দেশটির অর্থনৈতিক স্বার্থ কম নয়। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এবং এর প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির গুরুত্ব তুলে ধরেছে মোদীর ঢাকা সফর। দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। এই অঞ্চলে ভারতীয়দের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় বাংলাদেশে, আর বাংলাদেশের জন্য চীনের পরেই আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎসের নাম ভারত। 2018-19 অর্থ বছরে বাংলাদেশে ভারতীয়দের পণ্য রপ্তানি পরিমাণ ছিল $9.2 বিলিয়ন। একই সময় বাংলাদেশ থেকে তারা আমদানি করে $1.04 বিলিয়ন পণ্য। দ্য ইকোনমিক টাইমসের কথায়, ভারতীয় প্রতিষ্ঠানগুলোর কাছে ভারতের বৃহৎ কোনো রাজ্যের মতোই গুরুত্বপূর্ণ বাংলাদেশের উদীয়মান বাজার। ম্যারিকো, ইমামি, ডাবর, বার্জার পেইন্টস, এশিয়ান পেইন্টস, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, সান ফার্মা, টাটা মোটরস এবং হিরো মোটরকর্পের অনেক ভারতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে অর্থ আয় করছে। সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান ভারতের বাইরে ব্যবসা সম্প্রসারণ করতে চায় তারা বাংলাদেশের দিকে আগ্রহী হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশে তাদের জন্য একটি দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজার রয়েছে, যার সঙ্গে ভারতীয় বাজার অনেকটাই মিলে যায় এবং যাকে প্রতিষ্ঠানগুলো সহজেই বুঝতে পারে। উদাহরণস্বরূপ, ম্যারিকো হলো সেই সব ভারতীয় প্রতিষ্ঠানের একটি যারা বাংলাদেশের পুঁজি বাজারে অন্তর্ভুক্ত হয়েছে। সংবাদ মাধ্যমটির ভাষ্যমতে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর অবদান রয়েছে। তারা এদেশে অবকাঠামো নির্মাণ এবং কারখানা স্থাপন করছে। চড়া আমদানি শুল্কের কারণে ভারতের অনেক প্রতিষ্ঠানই তাদের পণ্যগুলো বাংলাদেশে রপ্তানিতে বাংলাদেশের তৈরি বেশি স্বস্তিদায়ক মনে করছে। ফলস্বরূপ ভারতীয় প্রতিষ্ঠানগুলোর জন্য দেশটি ক্রমেই একটি বর্ধনশীল উৎপাদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে।